আমার রাজনীতি যখন সম্বন্ধে আমার নলেজে আসলো, যখন আমি রাজনীতি সম্বন্ধে বুঝি, তখন মাত্র কলেজে উঠলাম, তখন থেকে আমার রাজনীতি শুরু। 83-তে আমি সর্বপ্রথম তেজগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমি নির্বাচিত হই। 83 শেষ দিকে আমি তেজগাঁ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এই দীর্ঘ পটকরিমায় আমি প্রায় 7 বছর আমি সাধারণ সম্পাদক ছিলাম। মাঝখানে মহানগরী অনেকগুলো কমিটি পরিবর্তন হয়েছে। আমি মহানগরের সদস্য ছিলাম। আমি মহানগরী যে কমিটি ছিল, পরবর্তী পর্যায়ের কমিটি, সেই কমিটির সম্পাদক ছিলাম। আমি মহানগর ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি 2001-এ এসে আমি তেজগাঁ থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই। 2003-এ এসে আমি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, ঐক্যবদ্ধ মহানগরীর নির্বাচিত সাধারণ সম্পাদক। নাসিরউদ্দিন পিন্টুর সভাপতি, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই 93-তে। আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, ফজলুল হক মিলন ভাই এবং নাজিমুদ্দিন আলম ভাইয়ের কমিটির। পরবর্তী পর্যায়ে আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম, এনি চৌধুরী এবং হামিদ নবী সোহেল কমিটির। আমি 97-এ এসে আমি ছাত্রদল থেকে আমি সরে আসি। আমি সম্ভবত 98 শেষ বা 99-এর শেষ আমি মহানগর বিএনপির, যেটা খোকাবাই সালাম ভাইয়ের কমিটি, প্রথম পূর্ণাঙ্গ কমিটি, ওই কমিটির সর্বকনিষ্ঠ আমি মহানগরের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হই। তখন আমি অনেককে বললাম, আমি তো যুবদল করব, আমি তো মহানগর বিএনপি এখনও অল্প বয়স করবো না। তারপরে বললো, নেতৃবৃন্দ বলেছ, যেহেতু তোমাকে রেখেছে নেতৃবৃন্দ, তুমি করো। আমি মহানগর বিএনপিতে করলাম, সর্বকনিষ্ঠ ওই কমিটির আমি এসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি ম্যাক্সিমাম মিটিং, কিন্তু তখন সালাম ভাই সাধারণ সম্পাদক ছিল। বিএনপি, মহানগর বিএনপির প্রায় সব মিটিং আমি পরিচালিত করেছিলাম। বেগম জিয়ার সকল প্রোগ্রাম সহ। তখন সালাম ভাই সেক্রেটারি হলো, তিনি মিটিং পরিচালনা করতেন না। পর্যায়ক্রমে আমি যুবদল মহানগরীর উত্তর সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং সেন্ট্রাল কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হই। পরবর্তী পর্যায়ে আমি যুবদল সেন্ট্রাল কমিটির সেক্রেটারি নির্বাচিত হই। তার ঠিক 6-7 বছর পরে আবার যুবদল সেন্ট্রাল কমিটির সভাপতি নির্বাচিত হই। দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদল যুবদল শেষ করার পরে আমি সর্বশেষ মহানগরী বিএনপির উত্তরের আহ্বায়ক নির্বাচিত হই। আমি 82 শেষ দিকের থেকে রাজনীতি শুরু করেছি। তাহলে এই পর্যন্ত রাজনীতি হিসাব করলে দেখা যায় প্রায় 42-43 বছর আমার রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনে আমার একদিনের জন্য আমি রাজনীতির বাইরে আমি ছিলাম না। আমি এমন একটা দিন নেই এই 42-43 বছর রাজনীতির জীবনে যে বিএনপির কোনো প্রোগ্রাম ঢাকাতে হচ্ছে আমি ছিলাম না। রাজপথে ছিলাম এই 42-43 বছর। রাজপথে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে মিছিল করেছি। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সামনে রেখে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আমরা ধারণ করে আমরা দীর্ঘ এই রাজনীতি পরিক্রমা, এই রাজনীতি করতে এসে অনেক অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে, কিন্তু রাজনীতি আমরা কখনো সারিনি। রাজনীতি চলার পথে অনেক বাধা, অনেক বিপত্তি আমাদের এসেছে। তারপরে কিন্তু আমরা সকল বাধা উপেক্ষা করে, সকল সমস্যা আমরা সমাধান করে আমরা কিন্তু সাথে সাথে রাজপথে নেমেছি। একদিনের জন্য আমাদের রাজনীতির কোনো গ্যাপ হয়নি। আমরা মনে করি আমরা শহীদ জিয়ার আদর্শে যেদিন থেকে রাজনীতি সম্বন্ধে আমাদের ধারণা শুরু হয়েছে, মানুষ একটি অল্প বয়সে যখন কলেজ থেকে যখন রাজনীতি জীবন আমরা শুরু করেছিলাম, আপনারা জানেন 2001-11 পরে সেই সামরিক সরকার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়েছিল। তারপর থেকে আমাদের যে নির্যাতন, অত্যাচার, সকল অত্যাচার নির্যাতন সহ্য করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। আপনারা জানেন
14-র আন্দোলন, 15-র আন্দোলন। 14-র যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে 1 মাসে আমাকে মামলা দিয়েছিল 55টি। আবার যে 15 আন্দোলন হয়েছে, এই 15 আন্দোলনে 25 থেকে 30 দিন, সেখানে আমি মামলা দিয়েছি আমাকে 77টি। এমন কোনো থানা নেই যে আমাকে মামলা দেয়নি। তো পরবর্তী পর্যায়ে আপনারা জানেন 2018 সনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে বিএনপি তথা বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাকে ধানের শীষে নির্বাচন করার জন্য আমাকে দিয়েছিল, আমি নির্বাচন করছিলাম। সেই নির্বাচন কিন্তু সারা বাংলাদেশে পুলিশ করেছিল, জনগণ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। পুলিশ আগের রাত্রেই ভোটের বাক্স ভরে দিয়েছিল। আর এই এলাকায় ঢাকা 12 কিন্তু এমপি ছিল শেখ হাসিনার কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এখানে কিন্তু একটি সিপিও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তো এই অবস্থাটা বুঝুন, কোনো নির্বাচনের কার্যক্রম করতে দেওয়া হয়নি। যেখানেই গিয়েছি সেখানেই ডিবি পাঠিয়েছে, আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, আমাদের মহিলা নেতাকর্মীদেরকে মারধর করেছে, কান ধরে উঠিয়েছে বসিয়েছে, আমাদের মহিলা কর্মীদেরকে থুতু ফেলে থুতু চাটিয়েছে, আমাদের মহিলা কর্মীদেরকে রাস্তায় আপ ডাউন করে বসিয়ে রেখেছে। এত নির্যাতন সহ্য করার পরও আমরা কিন্তু রাজপথে ছিলাম। তফসিল ঘোষণার সাথে সাথে ঢাকা 12-র যে 14টি থানা, 4টি থানা ঢাকা 12-র, এই ঢাকা 12-র 4টি থানায় 91টি মামলা দিয়েছে। তফসিল ঘোষণা করার সাথে সাথে আপনারা জানেন তখন কিন্তু গায়েবী মামলা শুরু হলো। এই 4টি থানায় 91টি মামলা, প্রতিটা মামলার আসামি 120 থেকে 160, অর্থাৎ প্রায় 11,000 আসামি। একটি নির্বাচনী এলাকায় যদি 11,000 আসামি হয় তাহলে তার কিছুই থাকে না। এই যে অত্যাচার নির্যাতন, তারপর বিভিন্ন সময় মামলা কন্টিনিউ আছে। এভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আমরা দীর্ঘ 16 বছর আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন আমি একটি মিছিল থেকে কারুনবাজার একটি সমাবেশ শেষ করে মিছিল থেকে আসার পথে তেজগাঁ রেলগেট থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তার পরে আমি দীর্ঘ 16 মাস কারাগারে ছিলাম। আমাকে একে একে রিমান্ডে এনে আমাকে একটানা 29 দিন আমাকে বিভিন্ন থানায় আমাকে রিমান্ডে নিয়েছিল। আমি যখন জেলখানায় গেলাম আমাকে প্রথম 17 দিন একটি রুমে আবদ্ধ করা রাখা হলো, আমার রুম খোলা হয়নি। আমাকে বলে একটি রুমের ভিতরে আমাকে 17 দিন থাকতে হয়েছে। আমি কোনো ফাঁসির আসামি ছিলাম না, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী ছিলাম, সাধারণ নাগরিক ছিলাম। আমাকে রাখা হয়েছিল কন্ডম সেলে ফাঁসির আসামিদের সাথে। 17 দিন আমি একটি রুমের ভিতরে ছিলাম। যখন 17 দিন পরে আমাকে রুম থেকে ছাড়লো, আমাকে বলা হলো আপনি উপরে উঠতে পারবেন না, আপনি নিচেও নামতে পারবেন না, এবং এই ফ্লোরে কোনো রুমে ঢুকতে পারবেন না। আমার রুমের সামনে সবসময় একজন কারারক্ষী থাকতো। আমার রুমে যে ফ্লোরে ছিলাম ওই ফ্লোরে 2 ওয়াক্ত জামাত হতো নামাজের। আমি প্রথম দিন যখন 7 দিন পরে আমাকে করলো, আমি 2 ওয়াক্ত নামাজ পড়লাম। তারপর রাত্রে এসে বলা হলো যে আপনি আর জামাতে নামাজ পড়তে পারবেন না, আপনাকে রুমে যদি নামাজ পড়তে হবে। এই যে অত্যাচারের জন্য আমাকে কারোর সাথে কথা বলতে দিত না। আমার সাথে কেউ কথা বলতে আসতো কারারক্ষী তাদেরকে সরিয়ে দিত। 16টি মাস আমাকে এইভাবে কাটাতে হয়েছে। আর সপ্তাহে 5 দিনে আমাকে কোর্টে আনা হতো। আমি অসুস্থ ছিলাম। আমি 2টো দিন কথা খুব মনে পড়ে, আমি খুব অসুস্থ। আমাকে এক পর্যায়ে জোর করে আমাকে তারা কোর্টে পাঠালো। সেই যে করুণ অবস্থা আসলে বর্ণনা করার কোনো সুযোগ নেই। দীর্ঘ 16 মাস জেল খেটে বের হলাম। বের হওয়ার পরপরই ছাত্র আন্দোলন শুরু হলো। ছাত্র আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটা মানুষ অংশগ্রহণ করেছিল। সে আন্দোলনকে দামানোর জন্য ফ্যাসিস্ট সরকার যে কারফিউ দিয়েছিল, আমি প্রথম কারফিউর দিন বসুন্ধরার সামনে আমাদের সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে আমি মিছিল করেছি। দ্বিতীয় কারফিউর দিনও আমি আমার সহযোদ্ধা ভাই বোনদেরকে নিয়ে আমি
বসুন্ধরা এলাকায় মিছিল করেছি। ঠিক তৃতীয় দিন ভোরবেলা আমি আবার গ্রেপ্তার হয়ে আমাকে ডিবি অফিসে নেওয়া গেলো। মেন কথা হলো, এর আগে অনেকবার গ্রেপ্তার হয়েছি, কিন্তু রাজনীতি করি, আমাদেরকে কিন্তু একটি সম্মান ছিল, সম্মান দিত। এবার কিন্তু ধরার সাথেই খুব খারাপ ব্যবহার করছে, এটা বলতে চাই না, খুব শৈলবন্ধে হাত তুলেছে যে হাজার হাজার মানুষ মেরে এখন তুমি ঘুমাচ্ছ। ডিবি অফিসে গেলাম, দেখলাম যে আমার অনেক সহযোদ্ধা ভাইয়েরা, ছোটো ভাইয়েরা, অনেক সহযোদ্ধা বন্ধুরা ডিবি অফিসে আছেন। প্রথম দিনই রাতেই এসে চোখ বেঁধে উপরে নিয়ে গেল, হাত বেঁধে উপরে ঝুলালো, তারপর তারা যা কিছু করার করলো। 4 দিন অথবা 5 দিন ছিলাম ডিবি অফিসে, সবাইকেই একই নির্যাতন করছে, শুধু আমাকে নয়। এই 42-43 বছর রাজনীতির জীবনে বহুতবার অ্যারেস্ট হয়েছি, এরশাদের আমলে অ্যারেস্ট হয়েছি, কিন্তু এত নির্যাতন কখনো সহ্য করতে হয়নি ডিবি অফিসে। তারপরও আমরা বুকে আশা নিয়েছিলাম, আমাদের নেত্রী আছেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন, ইনশাল্লাহ বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আছে, রাজপথে থাকবে। ইনশাল্লাহ আমরা সেই ফল পেয়েছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তারপরে আমরা জেল থেকে বের হয়েছি। হয়তো তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা, বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না হতো, যদি শেখ হাসিনা পতন না হতো, এই লাস্ট 7 আন্দোলনের যত মামলা, সমস্ত মামলায় আমাদেরকে দিয়েছিল, তাহলে মনে হয় আমরা আর জেল থেকে বেরোতে পারতাম না, আমাদের হয়তো ফাঁসির কাস্টে ঝুলতে হতো। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একদম ধ্বংস করে দিয়েছে। এটা আমাদের নেতা তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন। এটা উপলব্ধি করেই কিন্তু তারেক রহমান আজ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের ঠিক 2 বছর আগে কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। তিনি এই 31 দফার ভিতরে কিন্তু বাংলাদেশের যেসব জিনিস সংস্কার প্রয়োজন, সমস্ত জিনিসই কিন্তু এর ভিতরে বিদ্যমান আছে। আমরা মনে করি আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় আসীন করে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে এই সংস্কারগুলো হবে। যেমন মনে করেন শিক্ষা ব্যবস্থা, গত 16 বছর কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। আপনি দেখুন, আমাদের বই ছাপা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে, আমাদের বইগুলোতে আজকে বিদেশি পার্শ্ববর্তী রাষ্ট্রের কালচারকে চালু করা হচ্ছে। আমাদের বইগুলোতে বিভিন্ন ঐতিহাসিক কিছু জিনিস আনতে গিয়ে অন্যান্য সম্প্রদায়, অন্যান্য ধর্মের খুব প্রাধান্য দেওয়া হয়েছে। এমনিভাবে কিন্তু আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শিক্ষা জীবন একদম ধ্বংস করে দিচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের পার্টির চেয়ারম্যান স্বাস্থ্য সেবার বলেছেন, দেখেন আমাদের দেশে করোনা হয়ে গেল, করোনায় শত শত লোক মারা গেল। সেই করোনা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের কিন্তু করোনার জন্য বিদেশ থেকে যেসব সাহায্য এসেছে, যেসব জিনিসপত্র দরকার, সেসব কিন্তু এই ফ্যাসিস্ট সরকার সব চুরি করে শেষ করে ফেলেছে। বিভিন্ন স্বাস্থ্যসেবাকেও কিন্তু এই সরকার ধ্বংস করে দিয়েছে। এই কারণে কিন্তু আমাদের নেতা স্বাস্থ্যসেবার ব্যাপারে তিনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন। আজকে আইন অঙ্গন কিন্তু ধ্বংস করে দিয়েছে। আজকে বিচারপতির কোনো ক্ষমতা নেই। ফ্যাসিস্ট সরকার যেই কথা বলেছেন তাকে সেভাবেই রায় দিতে হয়েছে। আপনারা দেখুন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার মামলা, যে টাকা মামলা বেগম জিয়া কোথাও কোনো স্বাক্ষর করেননি, যেই টাকা এখনও ব্যাংকে আছে, সেই টাকা এখন 8 কোটি টাকা হয়েছে। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া 6 বছর সাজা বরণ করেছেন। দেখুন একটা ব্যাপার, হাস্যকর ব্যাপার, তারেক রহমানের মানি লন্ডারিং মামলা কোথাও এই 111 সরকার সেনাবাহিনীর কোথাও কিন্তু প্রমাণ করতে পারে নাই তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অথচ এই সরকার তাকে সাজা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। যে বিচারপতি সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেউ বলেনি তারেক রহমান এখানে দুর্নীতি করেছে, তিনি তারেক রহমান খালাস দিয়েছেন। খালাস দেওয়ার বিচারপতি কিন্তু দেশে থাকতে পারেনি প্রাণের ভয়ে, অর্থাৎ বিচারকগণকে একদম শেষ করে দিয়েছিল।
সেই বিচারাঙ্গনকে একটি নিষ্ঠাবান করার জন্য, সুন্দর করার জন্য বিচারকে ব্যাপারেও তিনি একটি সিদ্ধান্ত, সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এমনিভাবে বিভিন্ন জায়গায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো সংস্কার প্রয়োজন। আজ থেকে 5ই আগস্টের 2 বছর পূর্বে এই কারণে তিনি 31 দফা দিয়েছেন। আমরা মনে করি যে সংস্কারের ব্যাপারে কিন্তু বিএনপি সবসময় সচেতন। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে সংস্কার করেছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এটা বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু অনেক বড় সংস্কার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। এটা হলো সংস্কার, সময়ের তাগিদে সংস্কার করেছেন। যখন সংস্কার যদি প্রশ্ন আসে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের মাটিতে সর্ববৃহৎ সংস্কার করেছেন। বিএনপির গঠনতন্ত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার। 91 নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পরে বেগম জিয়া এদেশের মাটি ও মানসিকতা চিন্তা করে আমাদের নিজেদের দলের যে গঠনতন্ত্র, রাষ্ট্রপতি সরকার, সেটা তিনি বাতিল করে তিনি কিন্তু বাংলাদেশে সংসদীয় পদ্ধতি সরকার চালু করেছেন। সর্ববৃহৎ সংস্কারের প্রশ্নে হলে বিএনপি সবচেয়ে উদার। সময়ের তাগিদে কিন্তু বিএনপি সংস্কার করছে এবং আগামীতেও করবে। এই কারণে কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের জন্য 21 দফা দিয়েছেন। আমরা মনে করি এই 21 দফার ভিতরেই বাংলাদেশের সকল সমস্যার সমাধান আছে। আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএমপিকে মনোনয়ন দিবে। কারণ আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা এই দল করি, এই দলকে ভালোবাসি। বিএনপি আমাদের প্রাণ, বিএনপি আমাদের ভালোবাসা। রাজনীতির জীবনে কোনোদিন ফাঁকি দেয়নি। বিশেষ করে গত 16 বছর এই শেখ হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একদিনের জন্য আমরা ফাঁকি দেইনি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যেই নির্দেশ দিয়েছেন আমরা অক্ষর অক্ষরে পালন করে চেষ্টা করেছি এবং আমরা পালন করেছি। আমরা মনে করি আমরা দীর্ঘ পথ প্রক্রিয়া পেরিয়ে আজকে এখানে এসেছি। বিশেষ করে এই তেজগাঁ আমার জন্ম, তেজগাঁ আমি বড় হয়েছি, তেজগাঁ থেকে আমি রাজনীতি শুরু করেছি। এই তেজগাঁয় আমার নাবিপোতা আছে। এই কারণেই তেজগাঁয় রাজনীতির বাইরেও আমরা খেলাধুলা করেছি, পড়ালেখা করেছি। এই তেজগাঁ বৃহত্তর তেজগাঁ, ঢাকা মহানগরীতে এখন 52টা থানা। আমরা যখন রাজনীতি করেছিলাম, মহানগরে ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, তখন কিন্তু ঢাকা মহানগরীতে 15টা থানা ছিল এবং একটি ঐক্যবদ্ধ মহানগরী ছিল। এই বৃহত্তর তেজগাঁ থানায় এমন কোনো জায়গা নেই যে আমার বিচরণ ছিল না, আমার বিচরণ নেই। এখানে আমরা রাজনীতির কারণে এবং এই তেজগাঁ আমার জন্মের কারণে, এই তেজগাঁ আমার পড়ালেখার কারণে আমরা বিভিন্ন এই বৃহত্তর তেজগাঁয় বর্তমান হাতিঝিল সহ শ্যামনগর সহ আমাদের বিচরণ ছিল। বিশেষ করে এই রাজনীতি করতে গিয়ে আমরা এই দল আমাকে নীরব বানিয়েছে। আমি যদি রাজনীতি না করতাম তাহলে হয়তো আমি নীরব হতে পারতাম না। ঢাকা শহরে নীরব নামে অনেকে আছে, কে কাকে চিনে। আমাকে চিনে এই কারণে আমি দল করি, আমি বিএমপি করি, আমাকে বিএমপি নীরব। এটা মনে করি আমাদের গর্ব। বিএমপি করে বলেই আমি আজকে নীরব হয়েছি, এটাই আমার বড় গর্ব। এই তেজগাঁয় বিশেষ করে প্রধান সমস্যা হচ্ছে মাদক। গত 16 বছর এই তেজগাঁয় মাদকে ভরে গিয়েছে। শুধু তেজগাঁ নয়, সারা বাংলাদেশেই মাদকে ভরে গিয়েছে। আমি মনে করি এই মাদককে থেকে এই এলাকাকে মুক্ত করতে হবে। যে সে যেই হোক মাদক ব্যবসায়ী, তাকে গ্রেপ্তার করতে হবে, এলাকাকে মাদক মুক্ত করতে হবে। গত 16 বছর এই তেজগাঁ এলাকায়, বিভিন্ন এলাকায় চাঁদাবাজরা বেপরোয়া ছিল। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, তারা চাঁদাবাজ সন্ত্রাসী গুটি কয়েক। তারা যে দলই আসুক না কেন, তারা আরেকজনের ঘাড়ে ভর করে তারা চাঁদাবাজি করতে চায়। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন যে বিএনপিতে চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। সেই সুর মিলে আমরা বলি চাঁদাবাজদের, কোনো সন্ত্রাসীর, কোনো মাদক ব্যবসায়ীর বিএনপিতে ঠাঁই নেই। আমি মনে করি যদি আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, বিএনপিকে ক্ষমতায় আনে, আর আমরা যদি জয়যুক্ত হতে পারি, এই এলাকা থেকে আমরা মাদক মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব।
আরেকটি সমস্যা, বড় সমস্যা হলো ড্রেনেজের সমস্যা। এই এলাকায় ড্রেনেজের সমস্যা, বৃষ্টি হলেই পানি জমে থাকে। এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করব। আর আমাদের এই এলাকায় কিছু জায়গায় গ্যাসের খুব সমস্যা আছে। আমরা মনে করি যদি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারা আমাকে নমিনেশন দেবেন ইনশাল্লাহ। আর নমিনেশন যদি দেয় তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই বৃহত্তর তেজগাঁও রমনার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।